আমার প্রিয় ছোট ভাই ও বোনেরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে আসলাম অধ্যায়ভিত্তিক সূত্র ব্যাখ্যা পদার্থবিজ্ঞানের অধ্যায় 4 কাজ, ক্ষমতা ও শক্তি। ইতিপূর্বে কিন্তু অধ্যায় 2 এবং 3 বল এবং তোমার গতি, এই দুইটা অধ্যায়ের যে অধ্যায়ভিত্তিক সূত্রের ব্যাখ্যা আছে সেই ভিডিওটা কিন্তু আপলোড দেওয়া আছে। এটা হচ্ছে লেকচার নাম্বার 3। এখানে আমি আলোচনা করব অধ্যায় 4 কাজ, ক্ষমতা, শক্তির যতগুলো সূত্র আছে সবগুলো সূত্রের যাবতীয় ভিডিও। সো আমার যে পার্সোনাল ফেসবুক ক্র্যাশ কোর্স গ্রুপ আছে, যেখানে তোমরা জুলাইয়ের 1 তারিখ থেকেই ফিজিক্স, ম্যাথ এবং জেনারেল ম্যাথ, ফিজিক্স, জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন, সিকিউ, এমসিকিউ সব কিছু পেয়ে যাবে। জুলাই 1 তারিখ থেকে ক্লাসটি শুরু হবে। যারা ফেসবুক পার্সোনাল গ্রুপে জয়েন করেছো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা করো নাই তারা কিন্তু করে নিতে পারো। সো আমার ওই গ্রুপে একটা ছোট ভাই আমাকে জিজ্ঞেস করেছে, ভাইয়া অধ্যায়ভিত্তিক যে সূত্র ব্যাখ্যা শুধু সেটা পদার্থবিজ্ঞানের জন্যই থাকবে? না, সেটা শুধু পদার্থবিজ্ঞানের জন্যই থাকবে না। এটা পদার্থবিজ্ঞানের সবগুলো অধ্যায়ভিত্তিক সূত্র আলোচনা করার পরে আমরা সাধারণ গণিত নিয়ে আলোচনা করব, সবগুলো সূত্র অধ্যায়ভিত্তিক, এবং উচ্চতর গণিত নিয়ে আলোচনা করব। কেন এগুলো আলোচনা করব? কারণ জানো, একটা চ্যাপ্টারের আসলে সূত্রই সবকিছু। যে একটা চ্যাপ্টারের সূত্রগুলো সম্পর্কে আইডিয়া রাখবে, তাহলে আর একটুখানি বেসিক যে বিষয়গুলো যদি বুঝতে পারে, তাহলে কিন্তু তার জন্য যে কোনো ম্যাথ পারা কোনো বিষয়ই না। সো সবার আগে তোমাদের যে এই সূত্রগুলো বুঝে মুখস্থ করে ফেলতে হবে এবং এগুলোকে নোট করে বারবার প্রত্যেক দিন দেখতে হবে। সো তোমার মাথায় যদি সূত্র থাকে, তাহলে পদার্থবিজ্ঞানে তো তোমার আর কোনো কথাই নেই, তোমার আর কোনো কথাই হবে না। তুমি সবগুলো অধ্যায় খুব সুন্দরভাবে এমসিকিউগুলা যদি ম্যাথ টাইপের আসে সলভ করে ফেলবা। আর এর বাইরে যা যা লাগবে সেগুলো তো ভাইয়া ক্র্যাশ কোর্সে বলেই দিব। সো কথা না বাড়িয়ে চলো এখনই শুরু করি আমরা ভিডিওটা। সো এইখানে প্রথমেই দেখতে পাচ্ছ, এই অধ্যায়টার নাম হচ্ছে কাজ, ক্ষমতা এবং শক্তি। সো তিনোটা পার্টি এখানে থাকবে। এখন কাজ কি? কাজ কি? এইটা যেহেতু সূত্রের ব্যাখ্যা, সো আমি এত বেশি ডিটেলসে আলোচনা করব না। সো তোমরা জাস্ট খালি বুঝার জন্য বুঝো কাজ কি জিনিস। সো ধরো ভাইয়া, এইখানে তোমার একটা অবজেক্ট আছে। এই যে একটা অবজেক্ট আছে, মানে অবজেক্ট মানে বস্তু আছে। এই বস্তুতে তুমি যদি এখান থেকে বল প্রয়োগ করো, ধরো এফ বল এই বস্তুটাতে প্রয়োগ করলা, তাহলে বস্তুটা এখান থেকে এখানে একটা কি হবে বলতো, সরণ হবে, মানে বস্তুটা সরে আসবে। তো ধরে নাও এই বস্তুটার যে সরণ হয়েছে সেটা হচ্ছে এক্স। তাহলে এফ বল প্রয়োগ করাতে যদি এক্স সরণ হয়, সরণকে আমরা মাঝে মাঝে এক্স দিয়ে প্রকাশ করি, বাট মাঝে মাঝে এস দিয়েও প্রকাশ করি। তোমাদের লেভেলে এস দিয়ে প্রকাশ করি আমরা, এইচএসসি লেভেলে তোমাদের লেভেলে এস দিয়ে প্রকাশ করি, এইচএসসি লেভেলে এক্স দিয়েও প্রকাশ করা হয়, এস দিয়েও প্রকাশ করা হয়। সো নর্মালি আমরা এইখানে তোমার যেখানে সূত্রটা আমি লিখে দিছি সেখানে এস দিয়ে লিখে দিছি। সো দেখো, তো তুমি এইখানে একটা বস্তু আছে, ধরো বস্তুটার ভর হচ্ছে এম ভরের একটা বস্তু আছে। সেই বস্তুটাতে তুমি একটা বল প্রয়োগ করলা, তাহলে বস্তুটা এখান থেকে এখানে, ধরো এখান থেকে এখানে আসলো। সো এখান থেকে যদি এম ভরের বস্তুটা এখানে আসে, তাহলে তার একটা সরণ হয়েছে। তাহলে নর্মালি তোমাদের লেভেলে ডাব্লিউ ইকুয়াল টু এই যে বল এবং সরণের গুণফল, এফ ইন্টু এস। তাহলে এই যে এটা কি বলতো, এটা হচ্ছে বল যেটা তুমি দিছো, আর এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে গিয়ে সরণ, মানে বল প্রয়োগের ফলে বস্তুটা যতটুকু সরে গেছে। তুমি কাজ কাকে বলে এবং ফিজিক্সের ভাষায় কাজ কি, আর আমাদের সাধারণ ভাষায় কাজ কি, সেগুলো আমি বিস্তারিত ক্র্যাশ কোর্সে যখন এই বেসিক আলোচনা করব তখন বলবো। আপাতত জাস্ট মনে রাখো, কোনো একটা বস্তুকে যদি তুমি বল দাও, তাহলে সেই বস্তুর একটা সরণ হবে। তারপরে যদি বল এবং এই সরণকে তুমি যদি গুণ করে দাও, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে গিয়ে কাজ। সো এখানে দেখো কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এই যে ডাব্লিউ হচ্ছে বল প্রয়োগে কৃত কাজ, মানে তুমি বল প্রয়োগ করার ফলে যে কাজটা হবে সেটা হচ্ছে ডাব্লিউ। এফ হচ্ছে প্রযুক্ত বল, যে বলটা তুমি দিছো, এবং সরণ হচ্ছে যতটুকু সরে যাবে, বল প্রয়োগের ফলে বস্তুটা যতটুকু সরে যাবে সেটাই হচ্ছে সরণ। ওকে, দেখো, এখন এটা যদি বুঝে যাও, এরপরে আমাদের বুঝতে হবে যে ক্ষমতা কি জিনিস। সো এখান থেকে আমি জাস্ট এটাকে একটু সাইডে রাখি। ওকে, সো এটা এখানে রেখে দিলাম। ওকে, এরপরে দেখো, তুমি জাস্ট এখান থেকে জাস্ট যদি দেখো ক্ষমতা কি জিনিস। এখানে আমরা পি, এখানে ক্ষমতা শিখবো। ক্ষমতা হচ্ছে একক সময়ে কি পরিমাণ কাজ করতে পারবা, সেটাই হচ্ছে তোমার ক্ষমতা। সহজে বলি ভাইয়া, মনে করো তুমি একটা কাজ 5 সেকেন্ডে 5 সেকেন্ডে ধরো তুমি একটা কাজ করতে পারো, তুমি 5 সেকেন্ডে ডাব্লিউ পরিমাণ কাজ করতে পারো। মনে করো এই যে কাজ
কিভাবে করবা সেটা তো দেখাইলে, আমি বল দিবা, স্মরণ হবে, কাজ পাবা। এই যে এই কাজটা, তো সেই কাজটা করতে অবশ্যই তোমার একটা সময় লাগে। তাহলে এই যে টি ইকুয়াল টু ধরো 5 সেকেন্ডে তুমি এই যে ডাব্লিউ পরিমাণে কাজ করছো, ডাব্লিউ পরিমাণে কাজ করছো। তাহলে টি ইকুয়াল টু 5 সেকেন্ডে যদি তুমি ডাব্লিউ পরিমাণ কাজ করো, তাহলে একক সময় 1 সেকেন্ড সময় তুমি কি পরিমাণ কাজ করবা? তুমি তো জানো 1 সেকেন্ডে কোনো কিছু বের করতে হলে ঐকিক নিয়ম অনুসারে, তাহলে এই যে ডাব্লিউ বাই তুমি ধরো হচ্ছে 5, কিন্তু 5-এর জায়গায় আসলে তুমি এখানে সময়টা তো আসলে 5 হিসেবে আসবে না, তাই না? সময়ের জায়গায় যে কোনো সময় আসতে পারে। সো আমি ধরে নিলাম যে সময়টা আমাদের হচ্ছে 5 ছিল না, সময়টা ধরো হচ্ছে টি ছিল। তাহলে টি সেকেন্ডে ডাব্লিউ পরিমাণ কাজ যদি করে, তাহলে একক সময়ে কি পরিমাণ কাজ করবে বলো তো? এই 5-এর জায়গায় আমি লিখতে পারি টি, ঠিক আছে? কারণ সময় যে শুধুমাত্র 5ই হবে এমন তো কোনো কথা নেই, যে কোনো কিছু হতে পারে। সো এই জন্য জাস্ট এটাকে আমি ধরে নিলাম হচ্ছে টি। তাহলে দেখো টি সেকেন্ডে যদি ডাব্লিউ পরিমাণ কাজ করে, তাহলে 1 সেকেন্ডে কি হবে? এই যে কাজকে সময় দিয়ে ভাগ করলে 1 সেকেন্ডে কৃত কাজের পরিমাণ পেয়ে যাবা। সো এই 1 সেকেন্ডে যে কাজ করবে সেটাকে আমরা কি বলবো বলতো? ক্ষমতা। এই যে 1 সেকেন্ডে কাজ করবে সেটাকে বলবো আমরা ক্ষমতা। দেখো ক্ষমতা ওয়ার্ডটা কিন্তু আমরা বাস্তব লাইফে অনেক বেশি কিন্তু ক্ষমতা ওয়ার্ডটা ইউজ করি। এই যে যদি বলি যে এই তোর ক্ষমতা কত, ধরো 1-2 বন্ধু দৌড়াইতেছে, একজন বন্ধু খুবই ফাস্ট দৌড়ায়, ওর সাথে কেউ দৌড়ায় পারে না, আর আরেকজন বন্ধু একটু স্লো দৌড়ায়। এখন যে বন্ধু ফাস্ট দৌড়ায় ও বন্ধুর সাথে যে স্লো দৌড়ায় ও দিবে হচ্ছে রেস লাগাবে। তো ফাস্ট দৌড়ায় ওই বন্ধু বলতেছে এই বেটা তোর ক্ষমতা আছে, তুই আমার সাথে দৌড়াইতে আসছিস। তাহলে ক্ষমতা দিয়ে ওই বন্ধু কি বুঝাইলো? ওই বন্ধু বুঝাইলো যে আমি 1 সেকেন্ডে যতটুকু যাইতে পারি, যত জোরে যাইতে পারি, তুই তো তত জোরে যাইতে পারবি না। সো যে 1 সেকেন্ডে যত বেশি কাজ করতে পারবে তার ক্ষমতা কিন্তু আসলে তত বেশি। সো আসলে আমরা ক্ষমতা বলতে যেটা বুঝবো, ক্ষমতা বলতে বুঝবো যে হচ্ছে কোনো বস্তু একক সময় বা 1 সেকেন্ড সময়ে, আচ্ছা বা হচ্ছে এই যে দেখো 1 সেকেন্ড সময়ে যে পরিমাণ কাজ করতে পারবে সেটাই হচ্ছে তার ক্ষমতা। এখন দেখো এই যে ক্ষমতার এই সূত্রটা থেকে আমরা কিছু জিনিস ডেরাইভ করব। সেই জিনিসগুলো ডেরাইভ করার আগে এই জিনিসটাকে একটুখানি সাইডে রেখে দিই। এই ধরো হচ্ছে ক্ষমতা, এই জিনিসটা একটু সাইডে রেখে, এই যে দেখো ক্ষমতা তুমি একটু আগে কি দেখলা ভাইয়া? পি ইকুয়াল টু হচ্ছে কি এই যে ডাব্লিউ বাই টি। এখন তোমার ম্যাথে ধরো ডাব্লিউ দিয়ে দেয় নাই, তোমার ম্যাথে দিয়ে দিছে এফ এস। তো তুমি চাইলে এই জিনিসটাকে কি লিখতে পারো বলো তো? এফ এস বাই টি, এফ এস বাই টি। এখন দেখো তুমি কি জানো যে হচ্ছে এখানে যদি এফ থাকে, তাহলে এই যে এফ এস মানে হচ্ছে যে কৃতকাজের পরিমাণ। তুমি যদি অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুকে উপরের দিকে নিয়ে যাও, তাহলে সেই বস্তুটার হচ্ছে একটা বিভব শক্তি থাকবে। আচ্ছা আমি তোমাকে বলি, তুমি কি, আচ্ছা এখান থেকেই আমি একটু ডেরাইভ করে দেখাই অভিকর্ষ ত্বরণে, তুমি গেলাম না। এই যে এফ আমি দ্বিতীয় চ্যাপ্টারে পড়াইছিলাম। এই যে এফ, এই যদি কোনো বস্তুকে, আচ্ছা এইটা হচ্ছে গিয়া তোমার বস্তুটা যখন এই তলে থাকবে মানে নিচের তলে থাকবে। এখন মনে করো তুমি এই যে এখান থেকে কোন একটা বস্তুকে যদি উপরে উঠায়া ফেলো, এই যে উপরে উঠায়া ফেলছো, ঠিক আছে? যদি উপরে উঠায়া ফেলো, তাহলে এই বস্তুটার এফ কি হবে বলতো? এই বস্তুটার ওজন কি হবে? এফ ইকুয়াল টু হবে কিন্তু এম জি, তাই না? এফ ইকুয়াল টু হবে হচ্ছে এম জি। আমরা জানি যেহেতু কোনো একটা বস্তুকে তুমি উপরে নিয়ে গেছো, সো এই বস্তুটার জন্য ভর হবে এম, আর অভিকর্ষজ ত্বরণ হবে কি বলতো? জি। সো ভূপৃষ্ঠ থেকে কোনো উচ্চতর স্থানে যদি কোনো একটা মানে বস্তুর ওজন বের করতে চাও, তাহলে তুমি এফ এর জায়গায় কিন্তু লিখতে পারো এম জি, আর এইচ এর জায়গায় লিখতে পারো কিন্তু এস। শোনো, অ্যাকচুয়ালি এটার ব্যাখ্যা এরকম না। আমি যখন তোমাকে চতুর্থ চ্যাপ্টারটা পড়াবো, এখানে বিভব শক্তি নামে একটা বিষয় আছে, সেই বিষয়টা থেকে এখানে আসে। বাট সূত্রটা মনে রাখার জন্য তুমি মনে রাখতে পারো যে ক্ষমতার সূত্র সেটা হচ্ছে এই যে তোমার হচ্ছে এম জি এইচ বাই টি। সেখানে এফটা কোথা থেকে আসে? এফ এফ ইকুয়াল টু, তুমি তো জানো এম এ। এফ ইকুয়াল টু কি জানো বলো তো? আগের চ্যাপ্টারে দেখাইছে এফ ইকুয়াল টু এম এ, বাট ভবিষ্যতে উপরের কোনো স্থানের জন্য এর জায়গায় বসবে কি? জি। তো তুমি এখানে আসলে এফ এর জায়গায় লিখতে পারো এম এ। আর এই যে এই উচ্চতাটা কিন্তু এস, যেটা হচ্ছে আমরা এই যে রৈখিক গতির ক্ষেত্রে বলি, বাট যখন বস্তুটা ভূপৃষ্ঠ থেকে কোনো উচ্চতর স্থানে থাকবে তখন এই এসটাকে কিন্তু আমরা বলি এইচ। তো তুমি চাইলে এটা মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারো যে এম এ এইচ বাই টি। বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা এফ ইকুয়াল টু এম জি, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা যাবে না। কেন? কারণ ভবিষ্যতে কোনো উচ্চতা
স্থানে এই ফর্মুলাটা হয় না। এটা কি হয় সেটা আমি পরে ডিসকাস করবো। আপাতত তুমি জাস্ট মনে রাখো ক্ষমতার এই সূত্রটা পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, এটা তো অলরেডি এখানে দেখাইলাম পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। এখানে দেখো এই ডাব্লিউ ইকুয়াল টু কিন্তু আবার এফ এস, তো তুমি চাইলে এই ফর্মুলাটাকে লিখতে পারো এফ এস বাই টি, এবং এই এফ এস থেকে তুমি চাইলে এটাকে লিখতে পারো এম জি এইচ বাই টি। সো এই যে এম জি এইচ, এটার একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে কোনো উচ্চতর স্থানে কোনো বস্তু থাকলে তাহলে সেই বস্তুটাকে উপরে উঠাইতে যে পরিমাণ কাজ করতে হবে সেই পরিমাণ কাজই হচ্ছে কি বলতো বিভব শক্তি। এই যে এখানে ডাব্লু কি ছিল, কাজ ছিল না, তাহলে এমজিএইচও একটা কি কাজ, মানে ভূপৃষ্ঠ থেকে এই যে নিচ থেকে কোনো বস্তুকে যদি তুমি এই উচ্চতা উঠাইতে চাও যে পরিমাণ কাজ করতে হবে সেটাই হচ্ছে তার বিভব শক্তি বা হচ্ছে এমজিএইচ। এই যে মাত্র তো দেখাইলাম এই ডাব্লিউ এর জায়গায় তুমি কি লিখতে পারো, এই যে এ এর জায়গায় লিখতে পারো হচ্ছে জি, তাহলে এখানে চলে আসবে হচ্ছে এমজিএইচ, দেখতেছো? তো এই যে এফএস আর হচ্ছে এমজিএইচ বাই টি। এখানে এই যে এমজিএইচ এই পোর্শনটুকুই হচ্ছে কি বলতো বিভব শক্তি ইপি। এই যে ইপি ইকুয়াল টু এমজিএইচ, যেখানে ইপি কি, ইপি হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তি কি, ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে কোনো একটা নির্দিষ্ট উচ্চতায় উঠাতে যে পরিমাণ কাজ করতে হবে তোমার, সেটাই হচ্ছে বিভব শক্তি। এটা বিস্তারিত ক্র্যাশ কোর্সে আলোচনা করব। এরপরে দেখো হচ্ছে এই যে এম হচ্ছে কি বলতো, এম হচ্ছে বস্তুর ভর। কোন একটা বস্তু ভর, এটা তুমি জানো, এই হচ্ছে বস্তুর উচ্চতা, মানে এই যে বস্তুটাকে কত উচ্চতা তুমি উঠাচ্ছ সেটাই হচ্ছে বস্তুর উচ্চতা। জি কি, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষজ ত্বরণ কি সেটাও কিন্তু তোমাদের আমি বুঝাইছিলাম লেকচার 2-তে। সো লেকচার 2-তে বল অধ্যায় অভিকর্ষজ ত্বরণ কি, আচ্ছা লেকচার 1-এও বুঝিয়েছিলাম। সো সেই ভিডিওগুলো দেখলেই তোমরা এটা বুঝে যাবে যে অভিকর্ষজ ত্বরণ এই সূত্রে কোথা থেকে আসছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন সামনে আগাই। ওকে, দেখো এখন যদি একটা বস্তু গতিশীল থাকে, আচ্ছা ধরো এই বস্তুটাকে তুমি হচ্ছে একটা বেগে নিক্ষেপ করলা। যদি নিক্ষেপ করো তাহলে এই বস্তুটার একটা কি আছে, ভর আছে, এবং তুমি এই বস্তুটাকে যে নিক্ষেপ করছো, তো নিক্ষেপ করার জন্য এই বস্তুটার একটা কি আছে বলতো, বেগ আছে। সো এই যে এই বস্তুটাকে যে নিক্ষেপ করলা, এই বেগের কারণে বস্তু একটা কাজ করার শক্তি লাভ করবে, সেটা তুমি কাজ করার একটা সামর্থ্য লাভ করবে, ঠিক আছে? সেটা তুমি কিভাবে বুঝবা? ধরো এখানে একটা কি আছে, ধরো আচ্ছা একটা টেবিল, এই যে এই বস্তুটাকে ছুঁড়ে মারছো, তো এই যে একটা টেবিল আছে, সেই টেবিলের উপরে ধরো হচ্ছে এরকম কয়েকটা কাঠের টুকরা আছে, ঠিক আছে? এখন তুমি যদি এই বস্তুটাকে এই ভি বেগে এদিকে ছুঁড়ে মারো, তো যখন এখানে এটা পড়বে, তাহলে বলো তো সবগুলা কাঠের টুকরা এলোমেলোভাবে ছিটকে পড়ে যাবে না? তার মানে কি হইলো বলতো, বস্তুটাকে যখন তুমি ছুঁড়ে মারতেছো তখন তার একটা বেগের সঞ্চার হচ্ছে, এবং এই বেগের কারণে বস্তুটা কিন্তু কাজ করার একটা সামর্থ্য লাভ করতেছে, এবং সেই সামর্থ্য লাভ করলে সেই শক্তিটাকেই আমরা কি বলবো বলতো, গতিশক্তি। এখন গতিশক্তিকে প্রকাশ করা হয় হচ্ছে ইকে দিয়ে। তাহলে ইকে জাস্ট সূত্রটা আপাতত মুখস্থ করো ভাইয়া, এটার প্রমাণও ভাইয়া দেখাবো ক্র্যাশ কোর্সে। সো ইকে ইকুয়াল টু এখানে থাকবে হচ্ছে জাস্ট হাফ এম ভি স্কোয়ার। কি বলছি ভাইয়া বলো, জাস্ট কোনো একটা বস্তুকে তুমি যদি হচ্ছে বল দাও, তাহলে বস্তুটাতে একটা বেগের সঞ্চার হবে না, বস্তুটা ওই বেগের কারণে একটা কাজ করার সামর্থ্য লাভ করবে না। ওই যে বস্তুটা কোনো বেগের কারণে যে কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটাকে আমরা কি বলবো বলতো, গতিশক্তি। আচ্ছা, শক্তির দুইটা সাধারণ রূপ হচ্ছে বিভব শক্তি, মানে শক্তির একটা সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তিকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তোমার বিভব শক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। মানে কোনো বস্তু তার গতির কারণে যে কাজ করার সামর্থ্য লাভ করে, কোনো বস্তুটা যদি গতিশীল হয় তাহলে সেই বস্তুটা তার গতির কারণে কাজ করার যে সামর্থ্য লাভ করবে সেটাকে আমরা কি বলবো বলতো, গতিশক্তি। আর সেই গতিশক্তিটা বের করার সূত্র হচ্ছে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখানে তোমাকে এম দিয়ে দিবে অথবা ভি দিয়ে দিবে, না হলে বের করতে হবে, তখন তুমি গতিশক্তিটা বের করে ফেলতে পারবা। সো গতিশক্তিটা যদি বুঝে যাও, এখন দেখো কর্মদক্ষতা তোমাকে বুঝতে হবে। সো দেখো ভাইয়া, আবারও বলতেছি ভাইয়া, কিন্তু এগুলা ডিটেলসে আলোচনা করতেছি না, এখানে জাস্ট কোনটা কি সেটা বুঝে তুমি যা সূত্রটা মুখস্থ করবা, ঠিক আছে? পরে যখন আমরা ক্র্যাশ কোর্সে যাব তখন এই সূত্রগুলো তো তোমার অলরেডি জানা থাকবে, তখন আমরা ক্র্যাশ কোর্সে জাস্ট এই সূত্রগুলো কিভাবে আসছে, কোথা থেকে আসছে বিস্তারিত আলোচনা করবো, এবং এই রিলেটেড ম্যাথ করবো, এই রিলেটেড এমসিকিউ করবো, এবং তোমরা ক্লাস নোটগুলোও কিন্তু পেয়ে যাবা। সো টেনশন করবা না, খালি জাস্ট মনে রাখবা এই যে ভিডিওগুলো দিতেছি প্রত্যেকটা ভিডিও খাতা কলম নিয়ে বসবা, বসে লিখবা, লিখে সূত্রগুলো মুখস্থ
করবা। তুমি যদি ভালো করতে চাও, এসএসসিতে যদি 80+ মার্ক পাইতে চাও, এই প্রত্যেকটা সূত্র কিন্তু তোমার মাথায় থাকতে হবে। যে কোনো ম্যাথ পারার জন্য সূত্র সবার আগে মাথায় থাকতে হবে। সো দেখো এখন কর্মদক্ষতা, কর্মদক্ষতা কি এটা দিয়ে প্রকাশ করা হয়, এটারে জাস্ট আমরা বলি হচ্ছে লভ্য কার্যকর শক্তি। সো এই শক্তি ধরো হচ্ছে ই আউট। আউট মানে কি, যে তুমি কতটুকু পাইছো। আর হচ্ছে ই ইন, ই ইন মানে হচ্ছে তুমি কতটুকু দিছো। সো এইভাবে আমরা সংক্ষেপে লিখি আর কি। এখানে এই যে লভ্য কার্যকর শক্তি মানে তুমি কতটুকু পাইছো। ধরো এটা একটা তোমার মেশিন, এটা একটা যন্ত্র, এখানে তুমি কিছু পরিমাণে শক্তি দিলা, এই যে ই অথবা ক্ষমতা দিলা পি, যেটাই দাও, তাহলে এখানে ধরো হচ্ছে তুমি দিছো। সো এই যে এখানে যেহেতু দিছো, তাহলে এখানে কি ই ইন মানে হচ্ছে ভেতরে দিছো। এই মেশিনটা কি করবে বলতো, কিছু একটা কাজ করবে, কিছু একটা কাজ করবে, কাজ করে হচ্ছে আবার তোমাকে কিছু একটা শক্তি আবার ফেরত দিবে, মানে কাজটাই তো শক্তি হিসেবে পাবা। সো এটা হচ্ছে তোমার ই আউট। তো এটা ক্ষমতা দিয়েও আসতে পারে, এটা ক্ষমতা দিয়েও আসতে পারে। কেন ক্ষমতা দিয়ে আসতে পারে সেটা ভাইয়া যখন ম্যাথ করাবো তখন তোমাকে বিস্তারিত বুঝাবো না। এটা পি দিয়েও আসতে পারে, ই দিয়েও আসতে পারে। এই যে পি ইন দিলা, এখানে কাজ হইলো, একটা কাজ হইলো, এবং এখানে তুমি পাইলা হচ্ছে পি আউট। সো এই যে দেখো, তাহলে কর্মদক্ষতা কি ভাইয়া, কর্মদক্ষতা হচ্ছে তুমি কতটুকু দিছো, ইঞ্জিনে কতটুকু শক্তি দিছো, মানে হচ্ছে সেটা হচ্ছে নিচে থাকবে, আর যতটুকু পাইছো সেটা হচ্ছে উপরে থাকবে। মানে কোন একটা ইঞ্জিনের ক্ষমতা দেখবা কি, ধরো হচ্ছে আমি তোমাকে বলি, একটা যদি পাম্প কিনে আনো, পাম্পের গায়ে লেখা থাকে ধরো 2 HP, মানে 2 হর্স পাওয়ার। তো 2 হর্স পাওয়ার হয়, এই হর্স পাওয়ার ওরে দিতে হবে। কিন্তু এই পুরোটা আসলে কোনো ইঞ্জিন কাজে রূপান্তর করতে পারে না। কিছু সাউন্ড হিসেবে ব্যয় হয়, কিছু অন্যান্য শক্তি, তারপর হচ্ছে তাপ হিসেবে কিছু শক্তি ব্যয় হয়। সো পুরা 2 HP পাওয়ারই সে নিবে, সেটা হচ্ছে তোমার পি ইন। বাট আউটপুট হিসেবে তোমাকে ধরো পুরাটা দিল না, ধরো 1.5 HP দিল, ঠিক আছে, 1.5 HP দিল। সো আমরা জাস্ট কর্মদক্ষতা বের করব কিভাবে, যে আমরা কতটুকু মেশিন থেকে পাইছি। ধরো এই যে 1.5 পাইছি, আর হচ্ছে কতটুকু দিছি, এই যে 2 দিছি, এই তারপর হচ্ছে এটাকে 100% দিয়ে মাল্টিপ্লাই করে দিব। তাইলে আমরা বুঝে যাব যে আসলে ওই ইঞ্জিনটা কতটুকু কাজ করতে পারছে, মানে ওটা দক্ষতা কত। একটা এক্সাম্পল, সহজ এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করো কোনো কারণে 1 HP না, তুমি আসলে কোনো কারণে এই যে 2 HP পাওয়ার দিছিলা, ইঞ্জিন কোনো ধরনের এনার্জি ওয়েস্ট করে নাই। এই যে তুমি হচ্ছে এই ই ইন হিসেবে তুমি দিছিলা কত 2 HP। মনে করো ইঞ্জিনও তোমাকে পুরো 2 HP-রই কাজ করে দিছে, ঠিক আছে। ইঞ্জিন একটু শক্তি ব্যয় করে নাই, মানে বাজে কাজে ব্যয় করে নাই, পুরাটাই তোমার কাজে ব্যয় করছে। তো তুমি এখানে 2 HP ইন হিসেবে দিছো, 2 HP আউট হিসেবে দিছো। তাইলে বলো, যেই শক্তি দিছো পুরাটাই কাজে লাগছে। এটা কি বাবা মায়ের আদর্শ সন্তান না, যেটা যা দিছে সবই ফেরত পাইছে? তাহলে কি বাবা মায়ের আদর্শ সন্তান হইলে আউটও পাইছো 2, ইনও পাইছো 2, আর এখানে থাকবে কর্মদক্ষতাকে সবসময় 100% দিয়ে প্রকাশ করতে হয়। তো দেখো 2 আর 2 হচ্ছে কেটে যাবে, কেন প্রকাশ করতে হয় সেটা অলরেডি হয়তো বা জানো, না জানলে ক্র্যাশ কোর্সে বলবো। তাহলে 2 আর 2 যদি কাটাকাটি যায় তাহলে এখানে থাকবে 1 × 100%। এখন 1-এর সাথে যাই গুণ করো, এটা আলটিমেটলি কিন্তু তোমার 100%ই আসবে। তার মানে ইঞ্জিনের দক্ষতা 100%। অবভিয়াসলি 100% কেন, কারণ হচ্ছে তুমি দিছো যতটুকু, ঠিক ঠিক ততটুকুই হচ্ছে ওই ইঞ্জিন থেকে ব্যয় মানে হচ্ছে যতটুকু দিছো, ঠিক একটু ক্ষমতা ইঞ্জিন ব্যয় করে নাই, পুরোটাই তোমাকে কি করছে বলতো, ফেরত দিছে। সো এই যে যদি পুরোটাই ফেরত দেয় তাহলে তো অবশ্যই ইঞ্জিনটা 100% কাজ করছে। এখন মনে করো এমন একটা ইঞ্জিন দিলা, তো তুমি এখানে ই ইন, আচ্ছা আচ্ছা এখানে আমি এটা এইচপি দিতেছি, তো একটুখানি ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এটা ই হবে না, এটা হবে পি। একটু আগে তো ভাইয়া বললাম যে পি দিয়েও আসতে পারে, ই দিয়েও আসতে পারে, বাট এখানে তো ক্ষমতা, এই যে হর্স পাওয়ার বলছি তাই না। সো হর্স পাওয়ার তো এনার্জি না, এটা তো হচ্ছে ক্ষমতা, পাওয়ার। পাওয়ার পাওয়ার মানে কি, ক্ষমতা না। সো এটা হবে আমাদের পি ইন, এই যে এটা হবে পি ইন, আর এখানে হচ্ছে আমাদের হবে হচ্ছে পি আউট। এখন হর্স পাওয়ার কি অনেকে না বুঝতে পারো, হর্স পাওয়ার আর কিছুই না ভাইয়া, ক্ষমতা পরিমাপের নর্মাল একক হচ্ছে ওয়াট। তো আরেকটা একক হচ্ছে তোমার এইচপি, মানে আর ক্ষমতা পরিমাপের একটা একক তো হচ্ছে ওয়াট, আরেকটা একক হচ্ছে হর্স পাওয়ার। সো এটা আমি বিস্তারিত যখন ক্র্যাশ কোর্স করাবো তখন আলোচনা করবো। আপাতত ধরে নাও যে ইঞ্জিনটার মধ্যে তুমি ইন হিসেবে দিছো 2 HP, আউট হিসেবে না, এবার
2 পাও নাই, ধরো পাইছো কত, পাইছো হচ্ছে 1 এইচপি। তো আউটপুট হিসেবে তুমি ধরো 1 এইচপি পাইছো। যদি আউটপুট হিসেবে 1 এইচপি পাও, আউটপুট হিসেবে যদি তুমি 1 এইচপি পাও, তাহলে দেখো আমি জাস্ট এইখানে কি লিখতে পারি, এখানে আমি কিন্তু লিখতে পারি, এবার আমি এখানে লিখতে পারি, এই যে তুমি না, এটা আমি আসলে ফর্মুলাগুলো তো পি দিয়ে প্রকাশ করতেছি। সো এটা হচ্ছে আমাদের কি হবে বলতো, এইটা হবে আমাদের পি, এই যে আমি হর্স পাওয়ার দিয়ে বুঝাচ্ছি, তো এই জন্য এটা হবে আমাদের পি ইন, এটা হবে আমাদের পি ইন, আর এটা হবে পি আউট। এনার্জি দিয়েও আসতে পারে ভাই, এগুলো দেখাবো ম্যাথ যখন করবা, সিকিউ যখন করবে, এমসিকিউ যখন করবা, তখন বিস্তারিত দেখাবো না। আপাতত ফর্মুলা মুখস্থ করো জাস্ট, পি ইন বাই পি আউট মানে হচ্ছে লব্য কার্যকর শক্তি কি পাইছো আর মোট প্রদত্ত শক্তি কি দিছো। এখানে দিছো কত, দিছো হচ্ছে 2, সেটা কোথায় যাবে, নিচে। কি পাইছো, পাইছো হচ্ছে 1, 1 যাবে হচ্ছে উপরে। তো এখানে 100%, সো এখানে পাবো হচ্ছে 0.5 ইন্টু 100%। এটাকে যদি ক্যালকুলেটারে মাল্টিপ্লাই করো তাহলে দেখো তো 50%। তো বুঝাই যাচ্ছে ভাই, তুমি 100%, যদি এইটা হয় তোমার 100%, এইটা যদি তুমি 100% এনার্জি দাও, সে ব্যাক করছে কত পার্সেন্ট, মাত্র 50%। তাহলে বাকি 50% হচ্ছে ওয়েস্ট হয়েছে। সো এইটাই আসলে আমাদের ক্ষমতা। তো ক্ষমতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ক্ষমতাটাকে আমরা প্রকাশ করি হচ্ছে পি, ইটা পি দিয়ে। আর হচ্ছে এই ক্ষমতা, কি ক্ষমতা একটা ইঞ্জিনের দিলা এবং একটা ইঞ্জিন থেকে কি ক্ষমতা পাইলা, সেই দুইটার অনুপাতকেই আমরা কি বলবো বলতো, কর্মদক্ষতা। এখন কর্মদক্ষতা কার হয়, কর্মদক্ষতা হচ্ছে একটা ইঞ্জিনের হয়। তাহলে কর্মদক্ষতা কাকে বলে, কর্মদক্ষতা হচ্ছে একটা ইঞ্জিনের মোট প্রদত্ত শক্তি, আর সেটা থাকবে হচ্ছে নিচে, আর হচ্ছে লব্য কার্যকর শক্তি সেটা হচ্ছে উপরে, এবং পার্সেন্টে প্রকাশ করলে সেটাকে আমরা বলবো হচ্ছে কর্মদক্ষতা। সো চলে আসলাম আজকে আমাদের লাস্ট টপিকসে, সেটা হচ্ছে স্প্রিং রিলেটেড একটা ফর্মুলা। সো দেখো এইটা আসলে এই চ্যাপ্টারে তোমাদের বইয়ে আলোচনা করা নাই, কিন্তু এইটা রিলেটেড ম্যাথ কিন্তু চলে আসে, যেহেতু চলে আসে ভাইয়া তোমাদের হচ্ছে একটুখানি আলোচনা করে দিই। আচ্ছা, এটা বোঝার জন্য ধরে নাও তোমার হচ্ছে এখানে একটা স্প্রিং আছে, হ্যাঁ। সো আমি ভাই একটু স্প্রিংটা আঁকি। তো এটা ধরো হচ্ছে আমাদের একটা পৃষ্ঠ, তো এখানে একটা দেয়াল আছে বা কিছু একটা আছে যেটার সাথে স্প্রিংটা লেগে থাকবে। সো এইটা ধরো হচ্ছে তোমার একটা স্প্রিং। আচ্ছা, যতটুকু হয়েছে দেখো, এটাই ধরো হচ্ছে একটা স্প্রিং। তো করবা কি, এই যে স্প্রিংটা আছে না, যে স্প্রিংটাকে ধরো তুমি হচ্ছে টানবা, এদিকে এফ ফোর্স করে ফোর্স দিয়ে টানবা। সো তুমি আমাকে জাস্ট বলো, যদি তুমি এখানে এফ ফোর্স দিয়ে এটাকে টানো, তাহলে এই স্প্রিং এর অপোজিট ডিরেকশনে একটা কি থাকবে বলতো, ফোর্স থাকবে। সেই ফোর্সটা নিয়ে পরে বলতেছি। ধরো এই যে স্প্রিংটা যদি টেনে ফেলো, তাইলে এইটা কি হয়ে যাবে বলতো, এরকম হয়ে যাবে না, মানে অনেক বড় হয়ে যাবে না। এই যে এফ ফোর্স দিয়ে যদি টানছো, তাহলে অপোজিট ডিরেকশনে একটা ফোর্স থাকবে। সো এই যে তুমি ফোর্সটা দিয়ে টানছো, কোথা থেকে কোথায় আনছো বলতো স্প্রিংটা, এই যে এখান থেকে ধরে ধরো হচ্ছে এখানে নিয়ে আসছো। তো কতটুকু সরণ ঘটাইছো, এখান থেকে এই যে এক্স পরিমাণের সরণ কিন্তু তুমি ঘটাইছো। এই যে এক্স পরিমাণ যদি সরণ ঘটাও, মানে স্প্রিংটা ফার্স্টে ছিল এখানে, তো তুমি একটা ফোর্স দিয়ে স্প্রিংটাকে এখান থেকে এখানে টেনে নিয়ে আসছো। তাহলে স্প্রিং এ কতটুকু সরণ ঘটাইছো বলতো, স্প্রিং এ সরণ ঘটাইছো হচ্ছে এক্স। তাহলে এক্স পরিমাণ যদি সরণ ঘটাও, তাহলে সেটার জন্য একটা বল তোমার লাগছে। তাহলে হচ্ছে এই বলটা হচ্ছে এদিকে কাজ করলো, এবং হচ্ছে স্প্রিং তোমাকে অপোজিট ডিরেকশনে কিন্তু আর একটা বল দিবে। এটাই হচ্ছে স্প্রিং এর ধর্ম। সো এই অপোজিট ডিরেকশনে যে বলটা দিবে, সেই বলের মান আর স্প্রিংকে তুমি যেই বলে টানবা সেই বলের মান, এই দুইটা বল আবার কিন্তু কি বলতো, সমান। সো এইটা আমরা হচ্ছে আবারও বিস্তারিত পরে আলোচনা করব। সো এইখান থেকে আমরা জাস্ট জানতে পারি এফ ইজ প্রপোর্শনাল টু হচ্ছে এক্স, মানে তুমি যত বেশি, আছে এটা মাইনাস এক্স, এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, মানে তুমি এটাকে যত বেশি টানবা, এই যে এক্স যত বেশি হবে, আরো যদি তুমি এটা টানতা, এক্স যত বেশি হবে তোমার বল কিন্তু তত বেশি হবে। তো দেখো একটা স্প্রিং তুমি যদি নিয়ে একটু কল্পনা করো, হালকা একটু টানছো, তাহলে তোমার বল কম লাগবে। স্প্রিংটাকে তুমি যত জোরে টানতে থাকবা, তোমার বলের মানটা কিন্তু ততই বাড়তে থাকবে। তো এই যে যেই বলে তুমি টানতেছো, সেই বলের মানটা যে বাড়তেছে, সেই বলটা তোমার যদি পরিমাপ করতে হয় যে স্প্রিং এর স্প্রিং বল কি, তাহলে দেখো এখান থেকে চলে আসে জাস্ট এফ ইকুয়াল টু, এই যে সমানুপাতিক চিহ্ন উঠায় দিলে একটা ধ্রুবক দিতে হয়। তো যারা জানো তো জানো, আর যারা জানো না তারা হচ্ছে ক্র্যাশ কোর্সে আমি বিস্তারিত আলোচনা করবো না। সো এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স,
ওকে, সো এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এটা মাইনাস কেন? আচ্ছা, এটা মাইনাস এই কারণে যে তুমি যদি হচ্ছে যেদিকে সরণ ঘটাবা বলটা কাজ করবে কিন্তু তার বিপরীত দিকে, ঠিক আছে? সরণ যেখানে ঘটাবা বল কাজ করবে তার বিপরীত দিকে, সেই জন্যই হচ্ছে এটা মাইনাস হবে, ঠিক আছে? সরণ যেদিকে বল তার বিপরীত দিকে, এই কারণে এটা মাইনাস হবে। ওকে, ঠিক আছে তাহলে। সো এই যে দেখো এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এই ফর্মুলাটা দিয়ে তুমি একটা স্প্রিংকে যদি হচ্ছে টানো, তাহলে বা একটা স্প্রিংকে প্রসারিত করতে যে পরিমাণ বলের প্রয়োজন হবে সেই বলটা হচ্ছে এইভাবে ক্যালকুলেট করবা, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এখানে কে কি ভাইয়া? এখানে কে হচ্ছে, কে বলা হয় হচ্ছে কি স্প্রিং ধ্রুবক, কে বলা হয় হচ্ছে স্প্রিং ধ্রুবক। সো স্প্রিং ধ্রুবক কি? একটা স্প্রিংকে যদি একক দৈর্ঘ্যে তুমি যদি বৃদ্ধি করো বা একক দৈর্ঘ্য বৃদ্ধি করলে এটা এই যে তোমার হচ্ছে প্রযুক্ত বলের বিপরীতে তোমার হচ্ছে যতটুকু হচ্ছে বল দিবে সেটাই হচ্ছে স্প্রিং ধ্রুবক। মনে করো তুমি এই বস্তুটাকে টানতে চাচ্ছ, টেনে 1 মিটার দৈর্ঘ্য বাড়াতে চাচ্ছ, ওই 1 মিটারের জন্য অপোজিট সাইডে তোমাকে যতটুকু বল দিবে সেটাই হচ্ছে কি বলতো স্প্রিং ধ্রুবক। আচ্ছা, এই স্প্রিং ধ্রুবকের যে একটা একক আছে সেটা হচ্ছে নিউটন পার মিটার, মানে 1 মিটার প্রসারিত করতে যে পরিমাণ বল লাগে সেটাই হচ্ছে স্প্রিং ধ্রুবক। আর এখানে তো দেখো এই যে এখানেও কে আছে, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। আচ্ছা, এই স্প্রিংটা সংকোচন বা প্রসারণ হয়, তাহলে এই যে যতটুকু এক্স তো আগেই বলছি যে কতটুকু প্রসারিত হয়েছে। আচ্ছা, এমন হইতে পারে না যে স্প্রিংটাকে তুমি শুধুমাত্র প্রসারণ করবা না, সংকোচনও করবা। ধরো এই যে স্প্রিংটা ছিল, এটাকে তুমি কি করবা? এটাকে তুমি হচ্ছে সংকোচন করবা। সংকোচন মানে কি বলতো? এটা যতটুকু ছিল তুমি আরো ফোর্স এদিকে দিয়ে এটাকে হচ্ছে চাপায়া দিলা, ঠিক আছে? এটাকে যদি একটু চাপাও তাহলে আর একটু ছোট হবে, তাই না? আর একটু ছোট করে আমি ভাই আঁকি এটাকে। সো এটা এমনও হইতে পারে যে তুমি স্প্রিংটাকে আরো কি করলা, সংকোচন করে দিলে, এই যে এইদিকে ফোর্স দিয়ে এফ দিয়ে আরো তুমি হচ্ছে সংকোচন করে দিলে। সো তো এখানে ছিল এই যে আগে ছিল কোথায়? আগে ছিল হচ্ছে তোমার এই যে আগে ছিল হচ্ছে এখানে, আগে ছিল এখানে, এখন তুমি নিয়ে গেছো কোথায়? এখানে। তাহলে এই যে দেখো আবার এখান থেকে এখানে এক্স 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 মিটার কি হয়েছে বলতো? সংকোচন হয়েছে। সো প্রসারণ হোক অথবা সংকোচন হোক সেই দৈর্ঘ্যটা হচ্ছে তোমার এক্স। আর হচ্ছে কে তো বললাম স্প্রিং ধ্রুবক, আর হচ্ছে এখানে। সো দেখো তুমি যদি হয় সংকোচন করো অথবা প্রসারণ করো, যাই করো সেইটার জন্য তোমার একটা কি করতে হয় বলো তো? সংকোচন করো অথবা প্রসারণ করো, সেটার জন্য তোমাকে একটা কি করতে হয়? একটা কিন্তু কাজ করতে হয়, তাই না? সংকোচন প্রসারণ যাই করো সেটার জন্য তোমাকে একটা কাজ করতে হয়। এই যে ফার্স্টে ইনিশিয়াল পজিশনে এটা ছিল, তুমি টেনে এখানে নিয়ে গেছো, প্রসারণ হয়েছে। ইনিশিয়াল পজিশন এখানে ছিল, তুমি টেনে এখানে ঠেলে এখানে নিয়ে গেছো, সংকোচন হয়েছে। তো সংকোচন প্রসারণ যাই করো তাহলে হচ্ছে তোমার এটা কি করতে হবে বলো তো? কাজ করতে হবে। যে স্প্রিং এর দ্বারা কৃত কাজ বা স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি কি? এটা কি? এটা হচ্ছে যে যে পরিমাণ কাজ করবা এটাকে সংকোচন বা প্রসারণ করতে, সেটাকেই বলা হয় স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি বা কৃতকাজ। একই কথা, স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি বা কৃতকাজ একই কথা। সেই কাজটা যদি হয় ডাব্লিউ, সেই ডাব্লিউ ইকুয়াল টু কিন্তু তোমার আসবে হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এই ফর্মুলাটা কোথা থেকে আসছে ভাই? এটা ইন্টিগ্রেশন করে আসছে। এটা আমি তোমাকে ক্র্যাশ কোর্সেও দেখাবো না, কারণ দেখাইলে তুমি বুঝবা না। কারণ এই ফর্মুলাটা আসছে ইন্টিগ্রেশন করে, যেটা তোমাদের আছে হচ্ছে ইন্টারে এইচএসসিতে। সো এটা আর বুঝাবো না, ক্র্যাশ কোর্সেও বুঝাবো না। জাস্ট এটা মনে রাখো যে স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি বা স্প্রিং এর দ্বারা কৃত কাজ, সেই কাজের ফর্মুলাটা তুমি বের করবে হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার দিয়ে। আর স্প্রিংকে টানতে অথবা মানে সংকোচন করতে অথবা প্রসারণ করতে, মানে টানতে অথবা ঠেলতে যে পরিমাণ বল তুমি অনুভব করবা সেই বলটা বের করবা এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এই দুইটা ফর্মুলা দিয়ে। সো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। নেক্সট দিন হচ্ছে আমরা লেকচার 4 পঞ্চম অধ্যায় নিয়ে হচ্ছে আলোচনা করব। এরকমভাবে আসলে সবগুলো একদম তোমাদের এখানে ফিজিক্সের যে কটা চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারই আলোচনা করব। তারপর হচ্ছে আমরা ফিজিক্স শেষ করে হচ্ছে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।